দিদি, আপনি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন কেন এবং কি অসুবিধা তৃণমূলে আপনি বর্তমান সময়ে ফেস করছেন? দেখুন, আমি একমাত্র ব্যক্তি এবং প্রথম ব্যক্তি যিনি আমি তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করলাম এবং সমস্ত সুযোগ সুবিধা, সরকারি পোস্ট, নিরাপত্তা রক্ষী সবই প্রত্যাখ্যান করলাম, রিজাইন করলাম গতকাল। আরো কয়েকদিন আগেই করে দিতাম, কিন্তু একটু গাড়ির সমস্যা ব্যক্তিগত থাকার জন্য কালকে করলাম। অ্যাকচুয়ালি দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু এটা ভাবার কারণ নেই যে ৪ঠা মে ২০২৬ সরকার থেকে চলে গেছে বলে বা ৮০টা মাত্র এমএলএ পেয়েছে বলে আমি ছেড়ে দিলাম, তা কিন্তু নয়। এটা যদি উল্টো হতো, অর্থাৎ তৃণমূল ২৯৪ সিট পেত, আমি কিন্তু তাও ইলেকশনের পর পদ ছাড়তাম, সুবিধা ছাড়তাম। তার কারণ দীর্ঘ ২ বছর ধরেই বিবেকের দংশন হচ্ছিল। অভয়াকাণ্ডের সময় আমারও পরিবারে ডাক্তার আছে, ছোট ছোট বোনেরা আছে, এবং সর্বোপরি মাস্টাররা যখন রাস্তায় মার খাচ্ছিল, নিজেও একজন শিক্ষক সমাজের প্রতিনিধি হয়ে মনে হতো সেই লাঠির বাড়িটা আমার গায়েও লাগছে। এরকম বহু কারণেই তৃণমূলটা ছাড়তে চেয়েছিলাম। এবং মানুষের গন্ধ, মানুষের চাওয়া পাওয়া গুলো দলে যখন বলার সুযোগ পেতাম না, বা বলতে যেও দল শুনতো না, উল্টে কেউ কেউ ভর্ৎসনা করতো, তখনই ভেবেছিলাম যে আর তৃণমূলটা করব না। কিন্তু আপনি জানেন যে আমরা সবাই কোথাও না কোথাও পারিবারিক বা সামাজিক জীব, সেখানে অনেক সময় পরিবারের বাধা অতিক্রম করা যায় না। তো যখন একটা সময় আমি তৃণমূল কংগ্রেস যখন করতাম না, অর্থাৎ যখন 2019-20 সাল যখন ভারতীয় জনতা পার্টি করতাম, সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচন্ড অত্যাচার সহ্য করতে হয়েছিল। আমার বাড়ির ইলেকট্রিসিটি কাট অফ থেকে, জানলা দরজা ভাঙচুর থেকে, পুলিশ হেনস্থা থেকে শুরু করে কিছু বাকি ছিল না। তো যতবারই তৃণমূল ছাড়বো বলেছি, যে নিজের বিবেকের জ্বালায় থাকতে ইচ্ছে করছে না, মানুষের কথা বলার সুযোগ নেই, তখনই আমার বাড়ির লোক, আমার বাবা মা এবং সিনিয়ররা সবসময় ভয় খেয়েছে, বাধা দিয়েছে। কি, তৃণমূল কংগ্রেস সরকারে আছে, আবার তৃণমূল আসবে, আমাদের উপর সেই 19 সালের অত্যাচারগুলো আবার করবে। আমাদের বয়স হচ্ছে, আমরা এই অত অত্যাচার সহ্য করতে পারবো না। তাই তুই প্লিজ আমাদের কথা ভেবে ছাড়িস না। এই বারবার বারবার ঘরের লোকের এই নিত্য বাধা এবং তাদের আতঙ্ককে অতিক্রম করে আমার বারবার দল ছাড়তে যেও আমি পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। তো সেই জন্যই, এবং দেখুন আজকে দল থেকে বেরিয়ে গেছি নিজে স্বেচ্ছায়, বা সমস্ত সুযোগ সুবিধা, নিরাপত্তা রক্ষা বাহিনী ছেড়ে দিয়েছি বলে আজকে আর তো দলের সমালোচনা অন্যান্য অনেক সাসপেন্ডেড লোকেদের মতো করে লাভ নেই। বা যারা ধরুন দলে, আমরা তো মাঠে ঘাটে মানুষের গন্ধ মেঘে রাজনীতি করি। আমরা তো আর এসি ঘরে বসে বা কারো কোনো বাবা মা পিসি মাসি কাকার ছত্রছায়া রাজনীতি আমি কোনোদিনও করিনি। আমার গোটা পূর্বপুরুষ, আমার 2 বংশ, বাবা মা 2 বংশেই আমার সক্রিয় রাজনীতির পরিমণ্ডলে কেউ নেই। I am the first generation in politics from my family. তো সেখান থেকে লড়তে লড়তে মানুষের গন্ধে কথাগুলোই যখন দলে ঊর্ধ্বতন নেতৃত্বকে বলার সুযোগ পেতাম না, বা বললেও ভর্ৎসনার শিকার হতাম, সেদিন যখন দল শুনলো না, একটি প্রাইভেট কোম্পানি, তাদের মেরুদণ্ডগুলো আমার বিশ্বাস ছিল বিক্রি হয়ে যাওয়া মেরুদণ্ড, সেদিন যখন অন্ধবিশ্বাস তাদেরকে করেছে, দল যখন মানুষের থেকে দূরে সরে গেছে, অনেক ভালো মানুষরা দল থেকে সরে যেতে বাধ্য হয়েছিল বা তাদেরকে অসম্মান করে সরিয়ে দেওয়া হয়েছে, অনেক করাপ্টেড ফেস সামনে এসেছে, সেদিন যখন দল কথাগুলো শোনেনি, তখন আজকে তো আর সমালোচনা করে কোনো লাভ নেই। সেখানে সেটা আমার রুচিতে মানছে। তাই জন্য অন্য অনেকের মতন আমি আর দল ছাড়ার পর সমালোচনা করে কি হবে বলুন। দিদি, অভয়া কাণ্ড যে কাণ্ডের কথা আপনি বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় যে মুখ্যমন্ত্রী অনেক ভালো করে এটা বিষয়টিকে ট্যাকেল করতে পারতেন? নিশ্চয়ই আশা রাখি। দেখুন, এত বড় একটা নতুন সরকার, এত বিপুল জনাদেশ পেয়ে, গণদেবতার আশীর্বাদ পেয়ে 207 আসন নিয়ে মিরাক্কেল রেজাল্ট করে পশ্চিমবঙ্গে সরকারে এসেছে, তাদের কাছে তো নিশ্চিত আশা যে যখন বর্তমান শাসক দল অভয়ার মাকে, রত্না দেবনাথ মহাশয়াকে টিকিট দিয়ে মানুষের ভালোবাসায় তিনি জিতে এসে তাকে যে সম্মান দিয়েছে মানুষ এবং দল, তখন নিশ্চয়ই আশা রাখি
আমরাও একজন সাধারণ জনগণ হিসাবে যে নিশ্চয়ই অভয়ার মা এবং আরো অনেক অভয়ার মারা বিচার পাবে এবং আগামী দিন এইরকম অভয়াকাণ্ড আর বাংলার মাটিতে ঘটবে না, এটাই একজন নারী হিসেবে আশা রাখি, বিশ্বাস রাখি। এবং নিশ্চয়ই নতুন সরকারকে মন প্রাণ থেকে শুভেচ্ছা জানাই যে তারা আগামী 5 বছর মানুষের কাজ এতটাই ভালো মানে করবে যে তারা নিশ্চিত তার পরের টার্মসেও তারা মানুষের ভোটে জিতে আসবে, এই বিশ্বাস রাখি। দিদি, আজকেও হাইকোর্টে মমতা ব্যানার্জিকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জিকে দিয়ে এর আগেও এই ধরনের ঘটনা সামনে এসেছিল। তো আপনার কি মনে হয় যে কোথাও গিয়ে মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে এই তৃণমূল সরকারের আচরণে, ব্যবহারে এবং ঔদ্ধত্যপূর্ণ যে বিষয়গুলো হয়েছে সেগুলোতে? ডেফিনেটলি সেটা তো নিঃসন্দেহে, সেটা তো নিশ্চয়ই। কারণ ধরুন, একটা দল যখন মানুষের ভোটে ক্ষমতায় আসার পর যখন মানুষের থেকেই সরে যায়, তখন তো নিশ্চয়ই একটা গণরোষ আছড়ে পড়েই। নইলে এই যে রেজাল্ট, এটা তো গণদেবতারই ফল, তাদেরই ইভিএম এর বোতাম টেপার ফল। একটা দল তো মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসে, আবার মানুষের অভিশাপেই চলে যেতে হয়। তো আজকে যে ভারতীয় জনতা পার্টি সরকারে এসেছে 4 মে 2026, সেটা তো গণমানুষ প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি রাগে, ক্ষোভে, ঘৃণায় রুষ্ট হয়ে, বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি অফ টিএমসি গভর্নমেন্ট হয়েছিল ভোট। এবং তৃণমূলের যারা ধরুন সৎ মানুষ, যারা দলটাকে দুর্দিনে লড়াই করে ক্ষমতায় এনেছিল, সেই মানুষরা সম্মান পায়নি, তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষগুলিরই চোখের জল কোথাও অভিশাপ হয়ে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এই রেজাল্ট। আর দেখুন, মানে মমতা ব্যানার্জি আজকে হয়তো সরকার থেকে চলে গেছেন বলে বা এক্স চিফ মিনিস্টার হয়েছেন বলে আজকে উনি হাইকোর্টে যাচ্ছেন প্র্যাকটিস করতে। যদি এই প্র্যাকটিসটা উনি বাড়িতে এবং মানে রেজাল্টের আগে থেকেই করতেন, সেটার জন্য হয়তো তাকে চোর চোর ডাকটা হয়তো না শুনতে হলেও হতে পারতো, যদি উনি বাড়ির আইন কানুনটা ঠিক রাখতেন। স্যার, কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে ঘৃণার কথা আপনি বলছেন, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সততার ইমেজ যেটা ছিল সেটাতেও একটা ধাক্কা খেয়েছে বলে আজকে এই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? হ্যাঁ, ডেফিনেটলি, সেটা নিশ্চয়ই। একটা সময় তখন বিগত 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে 2011-তে তৃণমূল কংগ্রেস সরকার ফর্ম করেছিল এবং তার মূল ফেস ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার বিশাল জনপ্রিয়তা, তাই তো এসেছিলেন। একা তো উনার জন্য তো দলটা আসেনি, মানুষ ভালোবেসে দিয়েছিল বলেই উনি সরকারে এসেছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার দলের মেম্বাররা জিতেছিল। তাহলে সেক্ষেত্রে আজকে নিশ্চয়ই দল এমন কাজ করেছে যে মানুষ ঘৃণায় বীতশ্রদ্ধ হয়ে 215 থেকে 80-তে নামিয়ে এনেছে। তো এটা তো দলের ভাবা উচিত ছিল, যখন আমাদের মতন গ্রাসরুটে খেটে খাওয়া মানুষরা, যারা আমরা সৎভাবে রাজনীতি করার চেষ্টা করেছি। আমি বারবার একটা কথা সবসময় বলে এসেছি যে ইন মাই আইজ পলিটিক্স ইজ নট প্রফেশন, ইন মাই আইজ পলিটিক্স ইজ ইমোশন অ্যান্ড প্যাশন অলসো। আমাদের মতন মানুষরা আমরা কখনো রাজনীতিটাকে পেশা ভাবিনি, যে রাজনীতিটা করে করে কমে খেতে হবে, বাড়ি গাড়ি করতে হবে। আমি সাধারণ ছাপোষা সেদিনও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। তো সেখানে বহু মানুষকে দেখেছি যাদের একসময় নুন আনতে পান্তা ফোরাতো, তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, রকমারি গাড়ি চড়ছে, বাড়ি গাড়ি একাধিক জমি জমা হয়ে গেছে। মানুষ সেগুলো ভালো চোখে নেয়নি এবং দেখুন তাদেরকেই কিন্তু ঘরছাড়া হতে হচ্ছে, যারা একটা সময় মানুষের থেকে দূরে সরে যে অত্যাচার করেছিল। সমস্ত সদস্যকে কিন্তু ঘরছাড়া হতে হয়নি, মার খেতে হয়নি। যারা একটু আমাদের মতো মানুষের সঙ্গে টাচে থেকেছে, মানুষের সঙ্গে মিশেছি, সাধারণ সৎ জীবনযাপন করেছি, তাদেরকে কিন্তু মাথা উঁচু করে থাকার সুযোগ পেয়েছি। তো আমার বিবেকের দংশনটা অনেকদিন থেকেই হচ্ছিল, কিন্তু বারবার ওই বাড়ির সেই পুরনো অত্যাচার, যে আবার তৃণমূল এসে অত্যাচার করবে, এই বয়সে আর সহ্য করতে পারবো না, সেই বাড়ির বাধাটা অতিক্রম করে আমি বেরিয়ে আসতে পারিনি। নইলে আমি অনেক আগেই 2 বছর আগে অভয়াকাণ্ডের সময় বেরিয়ে যেতে চেয়েছিলাম। তো যাই হোক, হয়তো মানে একটা কথাই বলে না যে
দেরি হলেও অন্ধকার না হওয়া ভালো। ঠিক আছে দিদি, আইপ্যাককে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা হচ্ছে, আপনাদের দলেরই মানে তৃণমূলেরই একাধিক নেতারা বারবার বলছেন টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে, আইপ্যাক দ্বারা পরিচালিত দল বলে ভেঙে পড়লো। আইপ্যাক নিয়ে আপনার নির্দিষ্ট পর্যবেক্ষণ কি? দেখুন, একটা কথা বলি, ওই প্রাইভেট কোম্পানিটিকে নিয়ে যত কথাই বলবো না সেটাই কম। আপনি ভাবুন, আমরা বাংলার মানুষ, আমরা বাংলায় খেয়েছি, পড়েছি, জন্মেছি, বড় হয়েছি। আমাদের থেকে বেশি বাংলা জানবে সুদূর অন্য জায়গা থেকে আসা, দুদিন এসে থাকছে, ভোটের আগে চলে যাচ্ছে, সেই সব প্রাইভেট কোম্পানির লোকজন। তারা সিনিয়র লিডারদেরকে জ্ঞান দেবে কিভাবে ভোট করবে, কিভাবে না করবে। তারা একটি সৎ ব্যক্তির নামে, ধরুন তাদেরকে তাদের যা চাহিদা, সেই চাহিদা মতো টাকা তাদেরকে দিতে পারেনি। তাহলে তার নামটি প্রমোট না করে একটি করাপ্টেড লোক যখন তাদেরকে টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে খুশি করছে, তার নামটি যে দলে সাজেস্ট করছে, প্রমোট করছে, পোস্ট পাই দেওয়ার জন্য বা টিকিট পাই দেওয়ার জন্য, এবং দল সেটাকে অন্ধের মতন বিশ্বাস করেছে। কারণ ধরুন, ডায়মন্ড হারবারের সাংসদ তো মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকতেন, এবং কি নেতৃত্বরাও তাকে পাশে পেতেন না। ঘন্টার পর ঘন্টা যে বসে থেকেও তার সাথে দেখা হতো না। তাহলে সেক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে যে আইপ্যাককে বলবে, সেই আইপ্যাকের চরিত্র তো বললামই। কারণ তারা তো একটি ব্যবসায়িক প্রাইভেট কোম্পানি। তাদের কোন দল থাকলো না থাকলো তাদের কোনো যায় আসে না, তাদের পয়সাতে মতলব। তারই ফল আজকে এই রেজাল্ট। কারণ কোন দল তো মানুষের ভোট ছাড়া আসতে পারে না। তাহলে মানুষ থেকে কেন দূরে সরে যাব? কেন অচেনা অচেনা লোককে বিশ্বাস করব? কেন যারা গ্রাসরুটে খেটে খায়, যারা সৎ মানুষ, তাদের সাথে দলের একদিন করে মিটিং হবে না, কর্মশালা হবে না জেলা ওয়াইজ? কেন কিছু উটকো লোককে সামনের সারিতে নিয়ে এসে পরে তাদের নিয়ে মাতামাতি করা হবে? যারা রক্ত দিয়ে, ঘাম ফেলে, জেল খেটেছে, কেস খেয়েছে, পরিবার পরিজন হারিয়েছে, সেই মানুষগুলো সুদিনে হারিয়ে যাবে, আর ধরুন দুর্দিনের দিন তারা থাকবে। তাহলে স্বাভাবিক না, এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আবারও আমি একটা কথাই বলছি, যে বিশ্বাস করুন, আজ আর আমি সমালোচনা করতে চাই না। কারণ বহুবার বহু কিছু বলতে চেয়েছি, বিরোধিতা করেছি, দল শোনার প্রয়োজন বোধ করেনি বা উল্টে ভর্ৎসনা করেছে। এমনকি আমি গত বছর যখন মহাকুম্ভের সময় প্রয়াগরাজে যে স্নান করে আমি যখন লাইভ ভিডিও করেছিলাম, এবং অযোধ্যার রাম মন্দিরে যে লাইভ ভিডিও করে জয় শ্রীরাম বলেছিলাম, এবং বিভিন্ন চ্যানেল আমার লাইভ টেলিকাস্ট করেছিল, ইন্টারভিউ নিয়েছিল কলকাতা ব্রিগেডের মাঠে এসে বা বিভিন্ন চ্যানেল থেকে, তখন কিন্তু আমার দলের একজন মহিলা শীর্ষ নেত্রী আমায় কিন্তু ডেকে তিরস্কার করেছিলেন, যে তুমি কেন মহাকুম্ভের প্রচার করছো এবং জয় শ্রীরাম বলছো, বা মৃত্যু কুম্ভ নয় মহাকুম্ভ বলছো? তুমি জানো না দলের স্ট্যান্ড পয়েন্ট মহাকুম্ভের বিরোধী? তখন আমি একটা কথাই বলেছিলাম, যে দেখুন, আমি একজন হিন্দু সর্বোপরি, তো আমার হিন্দুত্ব বোধ থেকেই আমি গেছি, এবং এই মহাকুম্ভ দর্শন করা বা সেটাকে এনজয় করা বা সেখানে পুণ্য স্নান করা জীবনের পবিত্র অনন্ত অনুভূতি। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। তো সেই ক্ষেত্রে আমি দলের তরফ থেকে অনেকবারই ভর্ৎসিত হয়েছি। কারণ ওই যে অনেক সময় দলের হয়ে সত্যি কথাগুলো বলতে গেছি, সেই কারণে আজকে তো আর বলে কোনো লাভ নেই। কারণ সময় থাকতে শুনলে, সময় থাকতে বলার কথাগুলো গুরুত্ব দিলে যে কোনো দলই চরম বিপর্যয় থেকে রক্ষা পায়। কিন্তু তখন তো শোনার প্রয়োজন বোধ করে না। না, আজকে আমি অন্যান্যদের মতন, ধরুন আমি তো নিজে স্বেচ্ছায় দল ছেড়েছি। আমি সমস্ত সুযোগ সুবিধা, সরকারি পোস্ট এবং আমার 7খানা নিরাপত্তা রক্ষী বাহিনী আমি নিজে ছেড়েছি। আমি তো অন্যান্যদের মতন দলে থেকে বদনাম করিনি, আর যে দল ক্ষমতায় চলে গেছে দল থেকে সুযোগ সুবিধা ভোগ করে বদনাম করছি, তাও আমার ক্যারেক্টার নয়। আর দল থেকে সাসপেন্ড হয়ে যাবার পরও আমি কথাগুলো বলছি, তাও নয়। আমি দল থেকে, আমি তো নিজে ছেড়েছি স্বেচ্ছায় টিএমসি। এবং সর্বোপরি হচ্ছে যে আমি কিন্তু মানে যে দল এখন বর্তমানে সরকারে এসেছে, আমি সেই দলের ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণও করিনি, আমি সেই দলের বিরুদ্ধে কোনো খারাপ কথাও বলিনি। কারণ রাজনৈতিক লড়াইটা রাজনীতির ময়দানে,
সেখানে ব্যক্তিগত আক্রমণ, হুমকি ধমকি, অসভ্য কথা বলা, এগুলো তো শিক্ষার অভিরুচির বিরুদ্ধে। আমি কোনোদিনই সেই রকম মানুষ নই, আজও নই, আর সেটা হব না। আমার মধ্যে শিক্ষার ছাপ সবসময় পাবেন। থ্যাংক ইউ দিদি।